আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমি মাশফিক, বর্তমানে বুয়েটে আছি, সেখানে ট্রিপল নিয়ে পড়াশোনা করছি। তো তোমাদের আজকে অধ্যায় ৯ এর ভার্সিটি কোড রিটেন স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগতম। তো অলরেডি তোমরা হোপফুলি ক্লাস দেখে ফেলছো বা জিনিসগুলো পড়ে ফেলছো। চ্যাপ্টারটা পড়া হয়ে গিয়েছে। আজকে আমরা এগুলোর উপর থিওরি হয়তো তোমাদের পড়া হয়ে গিয়েছে, তো আমরা কিছু রিটেন প্রবলেম সলভ করতে যাচ্ছি। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমাদেরকে বলতেছে একটি জাহাজ কোন স্থান হতে 15 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে যাত্রা শুরু করলো। আচ্ছা, আমরা ছবি আঁকতে আঁকতে প্রশ্নটাকে সলভ করব। তাহলে দেখো, এই আমাদের কাছে একটা অক্ষীয় ব্যবস্থা আঁকা হইলো। এই অক্ষীয় ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক। উত্তর দিক অক্ষীয় ব্যবস্থার ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে, তার মানে এই দিক হচ্ছে উত্তর দিক। তাহলে এখানে একটা জাহাজ আছে, সে এই দিকে যাত্রা করতেছে কত কিলোমিটার বেগে? 15 কিলোমিটার/আওয়ার বেগে। আচ্ছা, ভালো কথা। এখন যাত্রা শুরুতে তার থেকে পূর্ব দিকে মানে ডান দিকে 10 কিলোমিটার দূরে অপর একটা জাহাজ আছে। তাহলে এখান থেকে 10 কিলোমিটার দূরে এই জায়গাতে একটা জাহাজ আছে। ঠিক আছে? আচ্ছা, ভালো। বলতেছে এই জাহাজটা 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর তার বিপরীত দিক এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে এখান থেকে আরেকটা জাহাজ এই দিকে আসতেছে, পশ্চিম দিকে আসতেছে। ঠিক আছে? এবং তার বেগ কত? তার বেগ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। ওকে, ভালো কথা। কতক্ষণ পর তাদের মাঝে দূরত্ব ন্যূনতম হবে? কতক্ষণ পর তাদের মাঝে দূরত্ব ন্যূনতম হবে? আচ্ছা, ঠিক আছে, ধরলাম টি টাইম পরে তাদের মাঝে দূরত্ব ন্যূনতম হবে, এবং টি টাইম পর, টি টাইম অতিবাহিত হওয়ার পর, টি টাইম অতিবাহিত হওয়ার পর আমাদের প্রথম জাহাজটা এখানে ছিল। টি টাইম অতিবাহিত হওয়ার পর সে ধরো এই জায়গাতে আসছে। দ্বিতীয় জাহাজটা 10 কিলোমিটার দূরে ডান দিকে এখানে ছিল। টি টাইম অতিবাহিত হওয়ার পর সে ধরো এখানে আসছে। তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? এই হচ্ছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব। খেয়াল করে দেখো তো, তাদের মধ্যে সরাসরি দূরত্বটা বের করার জন্য আমরা কি এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে পারি না? এই সমকোণী ত্রিভুজের অধিভুজটা কি হবে? তাদের মধ্যে দূরত্ব হবে, তাই না? সর্বনিম্ন দূরত্বের কথা পরে, তাদের মধ্যে সরাসরি দূরত্বটা কি হবে? এই সমকোণী ত্রিভুজের দূরত্বটা, তাই তো? মানে অতিভুজটা। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা বের করে সেটাকে যদি আমি সবচেয়ে ছোট বানাইতে পারি, সর্বনিম্ন বানাইতে পারি, তাহলে সেটাই হয়ে যাবে সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা, তাহলে ভাই খেয়াল করো, এই যে জাহাজটা জাহাজটা কি করতেছে? টি সময় ধরে, টি সময় ধরে 20 কিলোমিটার/আওয়ার বেগে, মানে টি আওয়ার ধরে 20 কিলোমিটার/আওয়ার বেগে এদিকে যাত্রা করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি, এটা হচ্ছে আমাদের সময়, সমবেগ। তাহলে সমবেগে যাত্রা করলে অতিক্রান্ত দূরত্ব কত হয়? অতিক্রান্ত দূরত্ব হয় ভিটি। তাহলে এটা কত হবে? এটা হবে 20 টি। এটা কত হবে? 20 টি। আচ্ছা, তাহলে ভাই এতটুকু দূরত্ব যদি 20 হয়, টোটাল দূরত্ব যদি 10 হয়, তাহলে মাঝখানের এতটুকু দূরত্ব কত? মাঝখানের এতটুকু দূরত্ব কত, বা এই বাহুটার দৈর্ঘ্য কত? এটা হবে 10 - 20 টি। টোটাল দূরত্ব ছিল 10, সেখান থেকে 20টি কমে গেছে, তাহলে বাকি থাকে কত? 10 - 20টি। তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 - 20টি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো এই বাহুর দৈর্ঘ্য। এই বাহুর দৈর্ঘ্য সহজ, এখানে কোনো প্যারা নাই। দেখো আমাদের এখানে কি আছে? 15 কিলোমিটার/আওয়ার বেগে আমাদের প্রথম জাহাজটা এদিকে যাচ্ছিল। কতক্ষণ গেছে? টি। তাহলে এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ভিটি। তাহলে 15টি। ঠিক আছে? তাহলে ভাই আমাদের যে দূরত্বটা, সেই দূরত্বটা কত আসতেছে? দূরত্বটা যদি আমি একটু স্কোয়ার চিন্তা করি, বা তুমি চাইলে এরকম রুট দিয়েও চিন্তা করতে পারো, তাহলে ডি ইকোয়ালস টু, বা অতিভুজটা কত হবে? √15t হোল স্কোয়ার প্লাস কত? 10 - 20t হোল স্কোয়ার। 10 - 20t হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা চাচ্ছি এটা যেন সর্বনিম্ন হয়। তাহলে ভাই সর্বনিম্ন হওয়ার জন্য আমি যদি একটু খেয়াল করি, দেখো এই জিনিসটা তো টি এর মান তো একটা আসেই। তাহলে টি এর মান যেহেতু >0, যাত্রা যেহেতু শুরু করে দিছে, তাহলে টি এর মান অবশ্যই ধনাত্মক। তাহলে টি এর ধনাত্মক মানের জন্য এই জিনিসটা সবসময় তোমাকে একটা ধনাত্মক রেজাল্ট দিবে, তাই না? তোমাকে একটা ধনাত্মক রেজাল্ট দিবে। তাহলে এই ধনাত্মক রেজাল্ট দিয়ে তো তুমি আর ছোট বড় কিছুই করতে পারতেছো না। ছোট বড় কোথায় করতে পারবো? ছোট বড় করতে পারবো তুমি এই জায়গাতে। দেখো এখানে কিন্তু আমাদের কাছে শুধু টি নাই, বরঞ্চ একটা রাশি আছে 10 - 20t। এই পুরো রাশিটা যদি ছোট বা বড় হয়, তার উপর ভিত্তি করে আমাদের দূরত্বটা ছোট বা বড় হবে। তাহলে খেয়াল করে দেখো, মানে এটা তো সবসময় বড়ই হবে, এখানে তো আর ছোট করার কিছু নাই। টি বাড়লে এটাও বাড়তেই থাকবে, কিন্তু এটা এটা কিন্তু কিছু কিছু সময় দেখা যাবে ছোট, কিছু কিছু সময় দেখা যাবে বড়। তাহলে আমরা চাচ্ছি এই জিনিসটা সবচেয়ে ছোট ভ্যালু। তাহলে একটা বর্গ রাশি, একটা বর্গ রাশির ভ্যালু সবচেয়ে ছোট কখন হয়? যখন ভিতরে থাকা জিনিসটা জিরো। একটা বর্গ রাশির ভ্যালু সবচেয়ে ছোট কখন হয়? যখন ভিতরে থাকা জিনিসটা
0, তার মানে 10 মাইনাস 20t ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আসতেছে t ইকুয়ালস টু 10/20 অর্থাৎ হাফ আওয়ার। আমরা সব কিছু হিসাব করতেছিলাম ঘন্টায়, কারণ স্পিড দেওয়া আছে ঘন্টায়। তাহলে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা পর এদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবে, এরপরে কিন্তু আবার দূরত্ব বাড়তে থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে হোপফুলি ধরতে পারছো অঙ্কটা আমরা কীভাবে সলভ করলাম। চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাই। কী বলতেছে আমাদেরকে দেখো, একজন লোক আড়াআড়িভাবে সাঁতার কেটে 20 ফুট প্রশস্ত, আড়াআড়িভাবে সাঁতার কেটে 20 ফুট প্রস্থ বিশিষ্ট একটি স্রোতবিহীন নদী, দেখো স্রোতবিহীন নদী t1 সেকেন্ডে পাড়ি দিতে পারে। আচ্ছা, মাথায় রাখবা যেহেতু এখানে স্রোতবিহীন নদীর কথা বলেছে, তার মানে এই যে আমাদের বি প্রস্থ বিশিষ্ট নদীটা সে পাড়ি দিতেছে, এই জায়গাতে যেহেতু স্রোত নাই, স্রোতকে আমরা কী দ্বারা প্রকাশ করি? স্রোতকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। যেহেতু v0, যেহেতু এখানে কোনো স্রোত নাই, তার মানে সম্পূর্ণ বেগটা কার? সম্পূর্ণ বেগটা সাঁতারুর বেগ। স্রোত থাকলে সেই স্রোত সাঁতারুকে ডিস্টার্ব করে কাইন্ড অফ, সেখান থেকে আমরা লব্ধি বেগ বের করি যে দুইটা বেগ আছে, একটা স্রোতের বেগ আছে, একটা সাঁতারুর বেগ আছে, তাহলে লব্ধি বেগ কত সেটা দিয়ে হচ্ছে আমরা নদী পার করাই। কিন্তু এ জায়গাতে দেখো, এ জায়গাতে আমাদেরকে বলতেছে কোনো স্রোত নাই, তাহলে কোনো স্রোত না থাকলে এখানে শুধু কি আছে? শুধুই সাঁতারুর বেগ। তাহলে ভাই এই যে দেখো বলে দিচ্ছে যে আমাদের এই বি প্রস্থ বিশিষ্ট এই নদীটা পার হইতে সাঁতারুর কতক্ষণ টাইম লাগছে? টি টাইম লাগছে। তাহলে এখান থেকে আমি যে ভেলোসিটিটা পাবো সেটা কি হবে? সেটা হবে সাঁতারুর বেগ। তাহলে সাঁতারুর বেগ কত? সাঁতারুর বেগ ইউ ইকুয়ালস টু কত হবে? দেখো দূরত্ব বাই সময়, তাহলে বি বাই টি। ঠিক আছে, বি বাই t1, সময়টা হচ্ছে t1, তাহলে t1। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলতেছে? এইবার নদীতে স্রোত আছে এবং এইবার সে একই পথে পাড়ি দিচ্ছে। একই পথে পাড়ি দিচ্ছে মানে কি? সে আড়াআড়িভাবে যাচ্ছে। আড়াআড়িভাবে যাওয়া মানে সোজা নদী পার হওয়া, সোজা নদীর এপার থেকে ওপারে যাওয়া। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার দেখো সোজাসুজি নদী পার হওয়া, সহজ ভাষায় যদি বলি, তাহলে এবার হচ্ছে সে সোজাসুজি নদী পার হচ্ছে, কিন্তু এইবার কিন্তু দেখা যাবে যে স্রোতের বেগ আছে। তাহলে ভাইয়া স্রোতের বেগ আছে, আবার সাঁতারুর বেগ আছে, এই দুই বেগ মিলে লব্ধি বেগে সে হচ্ছে কি করবে? সোজাসুজি নদী পার হবে। তাহলে সোজাসুজি নদী পার হওয়ার কেস যখন স্রোতের বেগ আছে, তাই তো? আচ্ছা, তাহলে ভাইয়া স্রোতের বেগ থাকলে সোজাসুজি নদী পার হওয়ার কেস কি হয়? ডাব্লিউ এর মান কত আসে? ফর্মুলা আছে আমাদের কাছে, সোজাসুজি নদী পার হইলে ডাব্লিউ আসে √u² মাইনাস v², তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো ডাব্লিউ সমান সমান কত? সে কত বেগে নদী পার হয়েছে? খেয়াল করো ভাইয়া, পরবর্তী সময়ে যখন স্রোত ছিল তখন তার নদী পার হইতে সময় লাগছে টি সেকেন্ড। তার মানে দেখো সে বি পরিমাণ দূরত্ব গেছে টি সেকেন্ডে। কি করছে সে? বি পরিমাণ দূরত্ব গেছে টি সেকেন্ডে। তাহলে ডাব্লিউ সমান সমান কত? বি বাই টি। বি পরিমাণ দূরত্ব, দেখো এই দিক বরাবর প্রস্থ বরাবর বেগ ইকুয়ালস টু কত? প্রস্থ বরাবর দূরত্ব বাই সময়। তাহলে প্রস্থ বরাবর দূরত্ব তো সেটা বি, সময় কত? টি। তাহলে আমাদের এখানে ডাব্লিউ কত? বি বাই টি। ঠিক আছে, আচ্ছা। তাহলে ভাইয়া আমাদের এখন লাগবে কি? আমাদের লাগবে স্রোতের বেগ, তার মানে ভি এর বেগ। তাহলে এখান থেকে যদি আমি দেখি v² ইকুয়ালস টু আসতেছে u² মাইনাস w², তাহলে v ইকুয়ালস টু আসবে √u² মাইনাস w²। তাহলে সেখান থেকে v ইকুয়ালস টু আসবে √u², তাহলে কত হবে? b² বাই t1² মাইনাস b² বাই t²। তাহলে যদি আমরা b কমন নেই, √b² কত হবে? শুধু b। ভিতরে থাকবে কি? 1/t1² মাইনাস 1/t²। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের স্রোতের বেগ। ওকে, হোপফুলি তাহলে বুঝতে পেরেছো। খুবই সহজ একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে ভাইরা, তাহলে চলো আমরা সামনে যাই, দেখি পরবর্তী অঙ্কতে আমাদের কী দেওয়া আছে। নেক্সট ম্যাথ আমাদেরকে বলতেছে একটি রেলগাড়ি স্টেশন হতে ছেড়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত অপর একটি স্টেশনে থামে। গাড়িটি তার গতিপথের প্রথম অংশে x সমতরণে এবং দ্বিতীয় অংশে y সমমন্দনে চললে 1/x প্লাস 1/y এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্টে যদি আমরা ছবিটা আঁকি, দেখো এখানে কি হচ্ছে? প্রথম ধরে নাও প্রথম t1 সময় জুড়ে, যাত্রাপথের প্রথম t1 সময় জুড়ে সে হচ্ছে সমতরণে চলেছে এবং সেই সমতরণের মান হচ্ছে x। তার মানে এই সরলরেখাটার ঢালের মান হচ্ছে x, এটাকে আমি m1 বলি। আর যাত্রাপথের পরবর্তী সময় জুড়ে, তার মানে t2 সময় জুড়ে সে চলেছে সমমন্দনে এবং যার মান হচ্ছে কত? y। তাহলে আমাদের এই সরলরেখাটার ঢাল কত হবে? y। আচ্ছা, এখন ভাই এই ধরনের কেসে যেখানে সে কিছু সময় সমতরণে চলে তারপর কিছু সময় সমমন্দনে চলে, অবশ্যই আমরা একটা Vmax বলতে বিন্দু পাবো, সর্বোচ্চ বেগ বিশিষ্ট বিন্দু পাবো, তাই না? দেখো
আমরা তো একটা ভি ভার্সেস টি গ্রাফ আঁকতেছি, ভি ভার্সেস টি গ্রাফ। তাহলে ভি ভার্সেস টি গ্রাফে সময়ের সাথে সাথে ত্বরণ হওয়ার কারণে বেগ বাড়তেছে, এরপরে মন্দন হওয়ার কারণে বেগ কমতেছে। তাহলে এই যে বেগ বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছাইলো, এই বিন্দুটাকে আমরা কি বলতেছি, এই বিন্দুতে বেগকে আমরা কি বলতেছি, ভি ম্যাক্স। আচ্ছা, তো নিশ্চয়ই ভাই তোমরা জানো ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল আমাকে দূরত্ব দেয়। তাহলে আমাদের এখানে অতিক্রান্ত মোট দূরত্ব কত হবে, এস ইকুয়ালস টু কত হবে, হাফ ইন্টু কত হবে, টি ওয়ান প্লাস টি টু, এটা হচ্ছে ভূমি, টি ওয়ান প্লাস টি টু ইন্টু কত হবে, উচ্চতা কত, ভি ম্যাক্স। এই যে এটা হচ্ছে কত, ভি ম্যাক্স। ঠিক আছে, এটা কিন্তু একটা ফর্মুলা ভাই। হ্যাঁ, হাফ ইন্টু, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করছি, নতুন আহামরি কিছু না। ওকে, আচ্ছা তাহলে ভাইয়া দেখো এস এর মান প্রশ্নে কত দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 2 কিলোমিটার, টোটাল 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে এই সম্পূর্ণ যাত্রাপথে। আর টি ওয়ান প্লাস টি টু মোট সময় প্রশ্নে কত দেওয়া আছে, দেওয়া আছে 4 মিনিট। তাহলে ভাই এখান থেকে আমাদের ভিম্যাক্স কত আসতেছে, হিসাব করে দেখো, ভিম্যাক্স আসতেছে আমাদের কাছে 1, ভিম্যাক্স আসতেছে আমাদের কাছে 1। ঠিক আছে, ওকে, ভিম্যাক্স আসতেছে হচ্ছে আমাদের কাছে 1। আচ্ছা, তাহলে আমরা ভিম্যাক্সের ভ্যালু বের করে ফেললাম। এবার আসি হচ্ছে আমরা এই এক্স আর ওয়াইয়ের হিসাবে। দেখো ভাইয়া, এই এক্স হচ্ছে যাত্রাপথের প্রথম টি ওয়ান অংশের জন্য ত্বরণ, ত্বরণের ফর্মুলা কি, ডেল ভি বাই ডেল টি, তাই না, বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে এতটুকু অংশে বেগের পরিবর্তন কি, 0 থেকে ভি ম্যাক্স, তাহলে বেগের পরিবর্তন কি, জাস্ট ভি ম্যাক্স, 0 থেকে ভি ম্যাক্স, তার মানে ভি ম্যাক্স মাইনাস 0, সো সাচ ভি ম্যাক্স। কতটুকু সময় লাগছে, টি ওয়ান, তাহলে ভি ম্যাক্স বাই টি ওয়ান। ভি ম্যাক্সের ভ্যালু কত ভাইয়া, 1, তাহলে এক্স ইকলস টু 1 বাই টি ওয়ান। তাহলে সেখান থেকে আমরা বের করতে পারি টি ওয়ান ইকলস টু কত, 1 বাই এক্স। তাহলে টি ওয়ানের ভ্যালু আমরা কত বের করতে পারি, 1 বাই এক্স। সেম ওয়েতে আমরা দেখাইতে পারি টি টু ইকলস টু 1 বাই ওয়াই, এক্স্যাক্টলি সেম প্রসেস। ওকে, আচ্ছা এখন দেখো ভাই প্রশ্নে বলা আছে টি ওয়ান প্লাস টি টু বা মোট সময় হচ্ছে 4 মিনিট, টোটাল 4 মিনিটে সে 2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে মোট সময় কত, 4 মিনিট। তাহলে টি ওয়ান হচ্ছে 1 বাই এক্স, টি টু হচ্ছে 1 বাই ওয়াই, সেখান থেকে আমরা দেখে ফেলতেছি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই কত আসতেছে, 4। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকলস টু 4। হোপফুলি বুঝতে পারতেছো। আচ্ছা চলো তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। নেক্সট অঙ্কে কি বলতেছে, একটি কণা ইউ আদি বেগে এফ সমতরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়। আচ্ছা, নর্মাল সিনারিও। ওকে, আমাদেরকে প্রমাণ করতে হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি প্লাস ইউ ইকলস টু এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। আচ্ছা, তো ভাই দেখো ফার্স্টে আমরা যদি একটু দুইটা ফর্মুলা লিখে ফেলি, আমাদের চিরপরিচিত দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ভি ইকলস টু ইউ প্লাস এফ টি, আরেকটা হচ্ছে এস ইকলস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আমরা লিখে ফেললাম। আচ্ছা, তো ভাই খেয়াল করো উপরের ফর্মুলাটা থেকে আমরা ভি মাইনাস ইউ এর ভ্যালু বের করতে পারি। ভি মাইনাস ইউ কত আসে, সিম্পলি এফ টি। ওকে, আর নিচের যে ফর্মুলাটা আছে এস ইকলস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এখান থেকে আমরা ইউ প্লাস ভি এর ভ্যালু বের করতে পারি। এটা কত আসে, বা ভি প্লাস ইউ বলতে পারো, এটা আসে হচ্ছে আমাদের 2s বাই টি। ওকে, এবার দেখো প্রশ্ন আমাদের কি বলতেছে, তুমি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি প্লাস ইউ বের করো। তাহলে আমরা এই সমীকরণকে এই সমীকরণ দিয়ে ভাগ করে দিব, তাহলেই চলে আসবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি প্লাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কত হবে, এফ টি ডিভাইডেড বাই 2s বাই টি। তাহলে টি উল্টেও উপরে উঠে যাবে, তাহলে কত হবে, এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। খুবই মারাত্মক সহজ অঙ্ক কিন্তু এটা, তাই না? আচ্ছা, হোপফুলি তাহলে এটা আমরা পারলাম। চলো আমরা হচ্ছে এবার একটু পরের অঙ্কে যাই। নেক্সট অঙ্কে আমাদের কি বলতেছে দেখো, একটি বাস স্থির অবস্থা হতে, তার মানে আদিবেগ 0, স্থির অবস্থা হতে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সোজা চলক পথে চলা শুরু করলো। অন্যদিকে 40 মিটার পিছনে থাকা 24 মিটার পার সেকেন্ড বেগে একজন সাইকেল আরোহী উক্ত সড়কে, তাহলে এটা সাইকেলের বেগ, উক্ত সড়কে বাসের দিকে চলতে শুরু করলো। চলার পর বাস ও সাইকেল আরোহী কয়বার মিলিত হবে, এবং মিলিত হলে তারা যদি একাধিকবার মিলিত হয় তাহলে মিলিত হওয়ার সময়ের পার্থক্য কত, এটা আমাদের জানতে চাচ্ছে। আচ্ছা চলো আমরা ছবি এঁকে প্রশ্নটা সলভ করে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের কাছে সাইকেল আরোহী আছে, সে দেখতে পেল তার কাছে যে তার 40 মিটার সামনে একটা বাস আছে, সেই বাসকে ধরার জন্য সে যাত্রা শুরু করলো।
সাইকেল আরোহীর সমবেগের মান কত 24। বাসের আমাদের কাছে কি আছে, বাসের তথ্যগুলো হচ্ছে সে স্থির অবস্থায় ছিল, তাহলে আদিবেগ 0, আর সে সমত্বরণে আছে, তাহলে তার ত্বরণের মান কত 4। এবার ধরে নিলাম যে আমাদের এই সাইকেল আরোহী বাসটাকে এক্স দূরত্ব অতিক্রম করার পর এবং টি সময় গিয়ে ধরতে পারবে, মানে বাসটা হচ্ছে এক্স দূরত্ব অতিক্রম করবে, টি সময় এক্স দূরত্ব অতিক্রম করবে, তারপরে সাইকেল আরোহী বাসটাকে এখানে এসে ধরে ফেলবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাইয়া আমাদের এই বাসের জন্য সমীকরণটা কি হবে, গতিপথের সমীকরণ দেখো, এটা হচ্ছে বাসের অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব এক্স ইকলস টু কত ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তো ইউ এর মান তো 0, তাই না, তাহলে জাস্ট হাফ এফ টি স্কোয়ার, তাহলে কত আসে এক্স ইকলস টু 2t স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, এটা আমাদের এক্স এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ভাইয়া আমরা যদি হচ্ছে গাড়ির কথা বলি, ফর কার অতিক্রান্ত দূরত্ব কত হবে এক্স প্লাস 4t ইকলস টু কত হবে, এই অতিক্রান্ত মোট দূরত্ব সাইকেল আরোহী কোন বেগে অতিক্রম করবে, দেখো সে সমবেগে অতিক্রম করবে, তাহলে সমবেগে থাকলে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি ভিটি, তাহলে 24 ইন্টু টি, তাহলে এক্স এর মান কত 2t স্কোয়ার, এই যে মাত্র তুমি বের করছিলা 2t স্কোয়ার প্লাস 4t ইকলস টু 24t, তাহলে আমরা যদি সলভ করে ফেলি 2t স্কোয়ার মাইনাস 24t প্লাস 4t ইকলস টু 0, সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে t স্কোয়ার মাইনাস 12t প্লাস 20 ইকলস টু 0, তাহলে 12কে কীভাবে ভাঙলে 20 পাওয়া যেতে পারে, 20 মানে কত 10 দুগুণে 20, ইয়াস, তাহলে টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস 2t প্লাস 20 ইকলস টু 0, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে হচ্ছে t মাইনাস 10 ইন্টু t মাইনাস 2 ইকলস টু 0, তাহলে t এর মান আসতেছে 2টা, 2 আর 10। আচ্ছা তাহলে t এর মান 2টা আসা মানে কি, t এর মান 2টা আসা মানে কি, দেখো t সময় পর তারা মিলিত হবে, তাহলে t এর মান 2টা আসছে, তার মানে তারা 2বার মিলিত হবে, তাহলে কয়বার মিলিত হবে 2বার মিলিত হবে। আচ্ছা তাহলে 2বার মিলিত হবে, 2বার মিলিত হবে, এবং মিলিত হওয়ার সময়ের পার্থক্য কত 10 মাইনাস 2, একবার 2 সেকেন্ডে একবার 10 সেকেন্ডে, তাহলে পার্থক্য কত 8 সেকেন্ড, তাহলে 2বার মিলিত হবে, সময়ের পার্থক্য 8 সেকেন্ড। দশ মাইনাস 2 সব কিছু সেকেন্ডে না এখানে, হ্যাঁ তাহলে এটা হবে 8 সেকেন্ড। ঠিক আছে, ওকে, হোপফুলি বুঝতে পেরেছো যে কীভাবে এই ধরনের অঙ্ক সলভ করতে হয়। চলো আমরা এরকম আরেকটা অঙ্ক সলভ করি। কি বলতেছে আমাদেরকে দেখো, বলতেছে 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলমান অ্যাম্বুলেন্স, তাহলে এগুলো হচ্ছে অ্যাম্বুলেন্সের আদিবেগ আর হচ্ছে তার ত্বরণ। 100 মিটার সামনে থাকা একটি 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান গাড়িকে, তাহলে এটা হচ্ছে আমাদের গাড়ি, অতিক্রম করে কত দূরত্বে যাবে, দেখো ত্বরণের কথা উল্লেখ না থাকলে অবশ্যই সমবেগ ধরে নিব, তাহলে এটা হচ্ছে আমাদের এত বেগে চলা গাড়ি, তার মানে এটা হচ্ছে বেগের সমবেগ, তাই তো। আচ্ছা তাহলে চলা গাড়িকে অতিক্রম করতে কত দূরত্বে যাবে, আচ্ছা কত দূরে গিয়ে অ্যাম্বুলেন্সটা হচ্ছে গাড়িটাকে অতিক্রম করবে, এটাই বলতেছে। তাহলে আগের অঙ্কের মতো আমরা সলভ করব, এখানে হচ্ছে আমাদের কাছে অ্যাম্বুলেন্স আছে, এখানে আমাদের কাছে হচ্ছে গাড়িটা আছে, তো অ্যাম্বুলেন্সের বৈশিষ্ট্যগুলো কি, অ্যাম্বুলেন্সের একটা আদিবেগ আছে 15 মিটার পার সেকেন্ড, আর অ্যাম্বুলেন্সের ত্বরণ আছে, ত্বরণের মান হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভালো কথা। এখন ধরো অ্যাম্বুলেন্সটা এক্স পরিমাণ সামনে গিয়ে গাড়িটাকে ধরে ফেললো, অ্যাম্বুলেন্সটা এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে গাড়িটাকে ধরে ফেললো, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যাম্বুলেন্সের জন্য অতিক্রান্ত দূরত্ব এক্স, গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব কত, খেয়াল করো গাড়িটা অ্যাম্বুলেন্স থেকে 100 মিটার সামনে আছে, গাড়িটা অ্যাম্বুলেন্স থেকে 100 মিটার সামনে আছে, তাহলে ভাই দেখো টোটালটা হচ্ছে এক্স, এতটুকু হচ্ছে 100, তাহলে বাকি থাকে কত, বাকি থাকতেছে আমাদের কাছে এক্স মাইনাস 100, তাহলে ভাই দেখো অ্যাম্বুলেন্সের জন্য অতিক্রান্ত দূরত্ব এক্স আর গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব কত 100 মাইনাস এক্স মাইনাস 100, ঠিক আছে। আচ্ছা আমাদের গাড়ির বৈশিষ্ট্যগুলো লেখা হয়নি, গাড়ির বৈশিষ্ট্যগুলো কি, গাড়িতে শুধুই সমবেগ, সেটা হচ্ছে কত ভিসি ইকুয়ালস টু 30। তাহলে ভাই চলো আমরা প্রথমে গাড়ির জন্য জিনিসগুলো হিসাব করি, তাহলে গাড়ির ক্ষেত্রে কি হবে, অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু ভিটি,
কারণ সে সমবেগে চলতেছে। অতিক্রান্ত দূরত্ব কত? এক্স মাইনাস 100 ইকুয়ালস টু কত হবে? ভিটি। ভিটি তাহলে সেটা কত? 30 ইন্টু টি, তাহলে 30 টি। তাহলে সেখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে? 100 প্লাস 30 টি। এবার এটা হচ্ছে গাড়ি, এর পরেরটা হচ্ছে কার জন্য? অ্যাম্বুলেন্সের জন্য, ফর অ্যাম্বুলেন্স। আচ্ছা তাহলে ভাই অ্যাম্বুলেন্সের হিসাব কি? অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে দেখা যাবে এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে 15t প্লাস হাফ এফ, এফ এর মান 5, তাহলে 5/2 টি স্কোয়ার। এক্স এর মান কত? 100 প্লাস 30 টি। এই যে একটু আগে বের করছিলাম এক্স এর মান 100 প্লাস 30 টি, এখানে বসায় দাও। 15t প্লাস 5/2 টি স্কোয়ার। ওকে, তা চলো এখন আমরা এই কোশ্চেনটাকে সলভ করি। আমরা যদি হচ্ছে সবাইকে একপাশে নিয়ে যাই তাহলে কি হবে? 5/2 টি স্কোয়ার মাইনাস 15t মাইনাস 100 ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে সবাইকে যদি আমরা 2 দিয়ে গুণ করে ফেলি কি আসবে? 5t স্কোয়ার মাইনাস 30t মাইনাস 200 ইকুয়ালস টু 0। ঠিক আছে। আচ্ছা এটাকে কি ফ্যাক্টরাইজ করা যায়, নাকি হচ্ছে আমাদেরকে মূল ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? দাঁড়াও তো দেখি। আচ্ছা চলো অরিজিনাল ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি। কি হবে? টি ইকুয়ালস টু, ফর্মুলা কি ছিল? মাইনাস বি, তাহলে 30 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে 900 মাইনাস 4ac, তাহলে 4 5 20, 20 ইন্টু 200 400, তাহলে 4000। ওকে, ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু 5, তাহলে কত আসতেছে? 30 প্লাস মাইনাস রুট ওভার দেখো 4900, তার মানে এটা হবে 70, আর নিচে আছে আমাদের কাছে 10, তাহলে 30 প্লাস মাইনাস 70 বাই 10, তাহলে কত হবে এটা? 30 প্লাস মাইনাস 70, 30 যোগ 70 100, 30 মাইনাস 70 মাইনাস 40, 100 বাই 10 10, মাইনাস 40 বাই 10 মাইনাস 4। মাইনাস সময় গ্রহণযোগ্য না, তাহলে কোনটা গ্রহণযোগ্য? শুধুমাত্র 10 গ্রহণযোগ্য। 10 সেকেন্ড পর তারা মিলিত হবে। আচ্ছা তাহলে 10 সেকেন্ড পর মিলিত হলে অতিক্রান্ত দূরত্ব এক্স এর মান কত? এই যে এখানে বসায় দাও, এই জায়গাতে তুমি এক্স এর মান বের করার জন্য, বা এখানেও করতে পারো, এক্স এর মান বের করার জন্য এইটা বা এখানে টি এর মানটা তুমি 10 বসায় দাও, তাহলেই চলে আসবে। তাহলে এক্স এর মানটা কত আসতেছে? এক্স ইকুয়ালস টু কত? এক্স ইকুয়ালস টু আসতেছে হচ্ছে আমাদের কাছে 100 প্লাস 30 টি এর মানটা আমরা বের করছি 10, তাহলে 100 প্লাস 300, তাহলে আসতেছে 400। তাহলে 400 মিটার দূরত্ব অতিক্রম করার পরে কি করবে? আমাদের অ্যাম্বুলেন্সটা এই গাড়িটাকে ধরে ফেলবে। ঠিক আছে, ওকে, হোপফুলি তাহলে অঙ্কটা বুঝতে পারতেছো। চলো তাহলে আমরা সামনে যাই, দেখি পরের অঙ্কে কি আছে আমাদের কাছে। আচ্ছা নেক্সট ম্যাথ আমাদেরকে বলা হচ্ছে একটি টাওয়ারের উপর হতে মুক্ত হয়ে পড়ন্ত একটি বস্তু শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 4/9 অংশ অতিক্রম করে। ঠিক আছে, টাওয়ারের উচ্চতা কত? আচ্ছা আমরা ধরে নিলাম টাওয়ারের উচ্চতা হচ্ছে এইচ, টাওয়ারের উচ্চতা হচ্ছে এইচ। আচ্ছা এবং ধরো বস্তুটার উপর থেকে নিচে পড়তে সময় লাগে টি, বস্তুটার উপর থেকে নিচে পড়তে সময় লাগে কত? টোটাল টি সময় লাগে, উপর থেকে নিচে পড়তে টোটাল টি সময় লাগে। আচ্ছা এখন দেখো তোমাকে একটা ছোট্ট অ্যানালজি বলি। কোনো একটা বস্তু যদি 3 সেকেন্ডে মাটিতে পড়ে, তার মানে সে তৃতীয় সেকেন্ডে, মানে কোনো একটা বস্তু যদি টোটাল 3 সেকেন্ডে মাটিতে পড়ে তাহলে তার লাস্ট সেকেন্ড ছিল তৃতীয় সেকেন্ড। সে যদি 4 সেকেন্ডে মাটিতে পড়ে তাহলে তার লাস্ট সেকেন্ড ছিল চতুর্থ সেকেন্ড। 10 সেকেন্ডে মাটিতে পড়লে লাস্ট সেকেন্ড ছিল দশম সেকেন্ড। 100 সেকেন্ডে মাটিতে পড়লে লাস্ট সেকেন্ড ছিল 100তম সেকেন্ড। তাহলে টি সেকেন্ডে সে যদি মাটিতে পড়ে তাহলে লাস্ট সেকেন্ড বা শেষ সেকেন্ডটা কি হবে? টিতম সেকেন্ড। আচ্ছা তাহলে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইচটিতম ইকুয়ালস টু কত হবে? ফর্মুলা কি ছিল? ইউটি, মুক্ত হবে পরন্ত বস্তু যেহেতু, তাহলে ইউ এর মান 0, সো জাস্ট ইউটি প্লাস হাফ জি 2t মাইনাস 1, ইউ এর মান 0, এই জন্য ওটা আমরা লিখলাম না। মুক্ত হবে পরন্ত বস্তু, তার মানে ইউ এর মান 0। ঠিক আছে, আচ্ছা তাহলে হাফ জি 2t মাইনাস 1। ওকে, এখন প্রশ্নে বলতেছে এই যে দূরত্বটা টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে কি মোট উচ্চতার 4/9 অংশ। তাহলে মোট উচ্চতা আমরা ধরে নিয়েছি স্মল এইচ, তাহলে কত হবে এটা? 4/9 ইন্টু স্মল এইচ ইকুয়ালস টু হাফ জি 2t মাইনাস 1। আচ্ছা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে স্মল এইচ এর মান কত? হাফ জিটি স্কোয়ার, তাহলে এটা কত হবে?
এই এইচের জায়গায় আমরা কত বসাবো, হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু হাফ জি 2t মাইনাস 1। দেখো হাফ জি কেটে ফেলা যায়, তাহলে 4t স্কোয়ার ইকুয়ালস টু কত, 18t মাইনাস 9। সবাইকে যদি আমরা একপাশে নিয়ে আসি, 4t স্কোয়ার মাইনাস 18t প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা যদি টি এর ভ্যালু বের করার ট্রাই করি, কত হবে, মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 18 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে 18 স্কোয়ার আসবে কত আমাদের কাছে, 18 স্কোয়ার আসবে হচ্ছে আমাদের কাছে 324। ইয়েস, 324। তাহলে 18 স্কোয়ার আসলো 324, সেখান থেকে আমরা -4 এসি, তাহলে 4 × 4 × 9 16, 9 16 144। ওকে, ডিভাইডেড বাই 2 × a, তাহলে 2 × 4, তাহলে আসতেছে কত আমাদের, টি আসতেছে হচ্ছে 18 প্লাস মাইনাস রুট ওভার, এখানে কত থাকতেছে 324 মাইনাস 144, এটা থাকতেছে হচ্ছে 180, 4 0 4, 4 8 12 থেকে 1, 11 থেকে 3, হ্যাঁ 180। ঠিক আছে, নিচে আছে আমাদের কাছে 8, তাহলে 18 প্লাস মাইনাস 180 মানে হচ্ছে 36 × 5, তাহলে 6√5। নিচে আছে আমাদের কাছে 8, উপরে নিচে 2 দিয়ে কাটাকাটি করো, থাকবে 9 প্লাস মাইনাস 3√5 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, আচ্ছা। তো ভাইয়া এটা তো আমরা বের করলাম টি এর ভ্যালুটা, আমাদের তো টি এর ভ্যালু চাই না, আমাদের চাইছে এইচ এর ভ্যালু। তাহলে এইচ এর ভ্যালু কি হবে, এইচ দেখো আমরা কোন ফর্মুলা ইউজ করছি, এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। টি জানলে উচ্চতা তো এমনিই বের করা যায়, তাহলে এইচ ইকুয়ালস টু কত হবে, হাফ জি টি স্কোয়ার। টি এর মানটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে হাফ জি মানে কি 9.8 ইন্টু হাফের মান কত আসে 4.9 টি স্কোয়ার, তাহলে সেটা করলে কত আসবে 9 প্লাস মাইনাস 3√5 ডিভাইডেড বাই 4, এটা হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন বলে রাখি ভাই, দেখো এখান থেকে আসলে দুইটা মানই নেওয়া যাবে না, আমাদেরকে শুধু প্লাস মানটা নিতে হবে, কারণ এখানে এই মাইনাসটা নিলে যে রেজাল্ট আসে সেটা অ্যাকসেপ্টেবল না, সেটা চলে আসে 1 থেকে ছোট। 9 মাইনাস 3√5 ডিভাইডেড বাই 4, এটা 1 থেকে ছোট, 1 থেকে ছোট রেজাল্ট অ্যাকসেপ্টেবল না। এই জন্য আমাদেরকে 1 থেকে ছোট যে রেজাল্টটা আসছে, সময়ের পরিমাণ যেটা 1 থেকে ছোট হয়েছে, সেটাকে বাদ দিতে হবে। তাহলে সেটাকে যদি আমরা বাদ দিই, আমাদের আনসারটা তাহলে কত দিয়ে আসবে, শুধুমাত্র প্লাস দিয়ে আসবে, এবং একটা দূরত্ব প্লাস দিয়ে আমরা শুধু একটা দূরত্ব বের করতে পারবো। তাহলে সেটা কত, দাঁড়াও, বারবার এটা ধরতেছি কেন, এটা পুরোটা এইচে এবার আসছে, হ্যাঁ তাহলে এটা হবে আমাদের আনসার। ভাই এভাবেই রেখে দিব, আর কিছু করার নাই আসলে, এভাবে রেখে দেওয়া ছাড়া 4.9 ইন্টু এত, এভাবেই রেখে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, তাহলে হোপফুলি হচ্ছে অঙ্কটা ধরতে পেরেছো। চলো তাহলে আমরা সামনে যাই, আমাদের পরবর্তী অঙ্কে যাই, দেখি পরবর্তী অঙ্কে আমাদেরকে কি বলতেছে। আমাদের নেক্সট ম্যাথে বলা হচ্ছে ইউ বেগে উপরে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বোচ্চ উচ্চতার অর্ধেক অতিক্রম করতে যে সময় নিবে তা নির্ণয় করো। আচ্ছা, ওকে, ভালো কথা। তো ভাইয়া আমরা হচ্ছে এখানে উচ্চতার সাথে সময়ের একটা কানেকশন ক্রিয়েট করার ট্রাই করতেছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো অসুবিধা নেই ভাই, খেয়াল করো, আমরা তো জানি সর্বোচ্চ উচ্চতা ভাই কত জানি, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি, ইউ স্কোয়ার বাই 2g, রাইট, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা, এখন আমরা জানতে চাই টি সর্বোচ্চ উচ্চতার অর্ধেক কত, মানে সর্বোচ্চ উচ্চতার অর্ধেকে পৌঁছাতে কত সময় লাগবে, তাই তো? আচ্ছা, তো ধরলাম এইচ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা চাই কোন উচ্চতায় পৌঁছাইতে, আমরা চাই সর্বোচ্চ উচ্চতার অর্ধেকে পৌঁছাইতে, তাহলে এইচ এর মান কত হবে, ক্যাপিটাল এইচ বাই 2। এই সর্বোচ্চ উচ্চতার অর্ধেকে পৌঁছানোর জন্য সময় কত লাগবে আমরা সেটা জানতে চাচ্ছি। ওকে, ওয়েট, একটু ভুল হয়ে গিয়েছে আমাদের, ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ওকে আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এইচ ইকুয়ালস টু, এটা তো ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু তাই না, তাহলে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মুক্তভাবে পড়ন্ত বস্তু তো না এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা কি জানতে চাচ্ছিলাম, সর্বোচ্চ উচ্চতার অর্ধেকে পৌঁছানো। তাহলে এখানে আমরা এইচ এর মান বসাবো ক্যাপিটাল এইচ বাই 2 ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, তাহলে ক্যাপিটাল এইচ এর মান কত, ইউ স্কোয়ার বাই 2g, তাহলে ইউ স্কোয়ার বাই 4g ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি
টি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে ভাই আমরা যদি একটু ইকুয়েশনটাকে গুছিয়ে লিখি, হাফ জি টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ স্কোয়ার বাই 4g ইকুয়ালস টু 0। তো চলো এই কোশ্চেনটাকে আমরা সলভ করি। এটা সলভ করলে টি এর মান চলে আসবে। তাহলে টি কত আসবে? আসবে মাইনাস বি, তাহলে ইউ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ag, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 4 ইন্টু হাফ জি ইন্টু ইউ স্কোয়ার বাই 4g, তাহলে 4 ইন্টু হাফ জি ইন্টু বি স্কোয়ার মাইনাস 4ac, সি এর মান কত? ইউ স্কোয়ার বাই 4g, ইউ স্কোয়ার বাই 4g। ওকে, আচ্ছা ডিভাইডেড বাই কত? 2a, তাহলে 2 ইন্টু হাফ জি। ওকে, তাহলে আসতেছে কত? ইউ প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস, দেখো এখানে কি কি কাটাকাটি যায় খেয়াল করো। ফার্স্টে এই যে 4 আর এই 4 কাটাকাটি যাচ্ছে, এই জি কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে ইউ স্কোয়ার মাইনাস হাফ ইউ স্কোয়ার থাকতেছে কি, তাহলে লাস্টে গিয়ে এখানে কাটাকাটি করার পর মাইনাস হাফ ইউ স্কোয়ার। ওকে, আর নিচে কি আছে? 2 আর হাফ গুণ হয়ে থাকতে শুধুমাত্র জি। আচ্ছা, তাহলে ইউ প্লাস মাইনাস রুট ওভার, দেখো ইউ স্কোয়ার মাইনাস হাফ ইউ স্কোয়ার কত থাকবে? ইউ স্কোয়ার থেকে হাফ ইউ স্কোয়ার বাদ দিলে কত থাকবে? ইউ স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে কত? জি। তাহলে ইউ প্লাস মাইনাস কত হচ্ছে? প্লাস মাইনাস ইউ বাই রুট 2 ডিভাইডেড বাই হচ্ছে জি। ঠিক আছে, ইউ প্লাস মাইনাস ইউ বাই রুট 2 ডিভাইডেড বাই জি। তাহলে এই হচ্ছে আমাদের সময়। আচ্ছা, তো সময় ভাই দুইটা আসছে কেন? দুইটা আসছে কারণ আছে। দুইটা আসার কারণ হচ্ছে ভাইয়া, খেয়াল করো তুমি যখন এখানে আচ্ছা দেখো, তুমি যখন এখানে বস্তুটাকে উপরে নিক্ষেপ করতেছো, এটা হচ্ছে ধরো সর্বোচ্চ অবস্থান, তাহলে এই হচ্ছে অর্ধেক দূরত্ব। তাহলে অর্ধেক দূরত্ব কিন্তু সে উপরে ওঠার সময় একবার অতিক্রম করবে, আবার সে যখন নিচে পড়বে তখন সে আরেকবার অতিক্রম করবে। ঠিক আছে, টোটাল দুইটা টাইমে কিন্তু সে, এটা শুধুমাত্র অর্ধেক উচ্চতা না, যে কোনো নির্দিষ্ট উচ্চতায় সে সর্বোচ্চ দুইবার অতিক্রম করবে। এই জন্য তুমি এখানে কয়টা সময় পাচ্ছ? দুইটা সময় পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের আনসার। এই ইউ প্লাস মাইনাস ইউ বাই রুট 2 ডিভাইডেড বাই জি, এই সময়টুকুতে সে হচ্ছে দুইবার কি করবে? এই সময়টুকুতে মানে এই দুইটা সময় সে হচ্ছে অর্ধেক উচ্চতায় থাকবে বা অর্ধেক উচ্চতায় অতিক্রম করবে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো তাহলে আমরা সামনে যাই। কি বলতেছে দেখো, সমবেগে খাড়া ঊর্ধ্বমুখী একটি অ্যারোপ্লেন হতে একটি বস্তু ফেলা হলে তা 5 সেকেন্ড পর মাটিতে পড়ে। বস্তুটি মাটিতে স্পর্শ করার সময় অ্যারোপ্লেনের উচ্চতা নির্ণয় করো। বস্তুটি মাটিতে স্পর্শ করার সময় অ্যারোপ্লেনের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা ওকে, তাহলে এখন হচ্ছে আমরা অঙ্কটা সলভ করব। অঙ্কটা দেখে কিন্তু অনেকে টের পাচ্ছ আমাদের এখানে আদিবেগ কিছুই দেওয়া নেই, শুধুই একটা সময় বলা আছে। তাহলে ভাই এই যে আমাদের কাছে শুধুই সময় বলা আছে, সময় থেকে আমি কিভাবে দূরত্ব বের করতে পারবো? আচ্ছা চলো খেয়াল করি। ধরো এই হচ্ছে আমাদের কাছে একটা অ্যারোপ্লেন আছে। এই অ্যারোপ্লেনটা হচ্ছে ইউ আদিবেগে উপরের দিকে গতিশীল। কোন আদিবেগে উপরের দিকে গতিশীল? ইউ আদিবেগে, আদিবেগ না মানে ইউ বেগে উপরের দিকে গতিশীল। হ্যাঁ, আচ্ছা ধরে নাও আমাদের এখানে একটা বস্তু আছে, আমাদের এখানে একটা বস্তু আছে, এই জায়গাতে একটা বস্তু আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ভূমি। তাহলে যখন অ্যারোপ্লেনটা লেটসে ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে, তখন বস্তুটাকে এখান থেকে ফেলে দেওয়া হয়েছে, এখান থেকে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবং ফেলে দেওয়ার কারণে বস্তুটা টি সময় পর নিচে এসে পৌঁছেছে, ভূমিতে পৌঁছেছে। কত সময় পর? টি সময় পর সে ভূমিতে পৌঁছেছে। তাহলে খেয়াল করো ভাই, এই যে আমাদের বস্তুটা টি সময় পর ভূমিতে পৌঁছেছে, তাহলে ফেলে দেওয়ার সময় অ্যারোপ্লেন এখানে ছিল ইউ বেগে উপরের দিকে গতিশীল। তাহলে টি সময় পর এই যে বস্তুটা নিচে পড়ছে, টি সময় অতিবাহিত হয়েছে, টি সময় অতিবাহিত হইতে হইতে নিশ্চয়ই অ্যারোপ্লেনটা আরও উপরে উঠে গেছে। কতটুকু উপরে উঠছে? কতটুকু উপরে উঠছে? আচ্ছা খেয়াল করো ভাইয়া, সে কতটুকু উপরে উঠবে। দেখো আমাদের অ্যারোপ্লেনটা কি বেগে গতিশীল? আমাদের অ্যারোপ্লেনটা হচ্ছে ইউ বেগে গতিশীল, অ্যারোপ্লেনটা ইউ বেগে গতিশীল। কত সময় ধরে সে উপরে উঠছে? টি সময় ধরে উপরে উঠছে, বস্তু ফেলার পর টি সময় ধরে সে উপরে উঠছে। তাহলে ইউ বেগে গতিশীল, টি সময় ধরে যদি উপরে উঠতে থাকে, সমবেগে গতিশীল হইলে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? ভিটি। তাহলে এই দূরত্বটা কত? ইউ ইন্টু টি। তাহলে এই দূরত্বটা কত? ইউ ইন্টু টি। তাহলে বস্তুটা যখন মাটিতে পড়তেছে তখন মোট দূরত্ব কত? এইচ প্লাস ইউটি, এইচ প্লাস ইউটি। তাহলে মোট দূরত্ব কত হবে? এইচ প্লাস ইউটি। উচ্চতা কত হবে? এইচ প্লাস ইউটি। ওকে, অতএব উচ্চতা আসবে এইচ প্লাস ইউটি।
আচ্ছা ওকে, ভালো কথা। এবার আসো এই জিনিসটা কি? আচ্ছা দেখো ভাই, আমাদের এখানে কাহিনী কি হইতেছে, আমাদের এখানে কিন্তু এই যে বস্তু, এই বস্তুটা তো অ্যারোপ্লেনের সাথে ছিল, তাই না? তাহলে গতি জড়তার কারণে বস্তুটা উপরের দিকে গতিশীল, গতি জড়তার কারণে বস্তুটার বেগ কিন্তু উপরের দিকে। তাহলে যখন আমি নির্দিষ্ট উচ্চতা থেকে ঊর্ধ্ব দিকে কোনো একটা বস্তু নিক্ষেপ করি, সেই বস্তুটা যখন মাটিতে পড়ে তখন কোন সমীকরণ ইউজ করি? নিশ্চয়ই তোমরা একটা কনসেপ্ট পড়েছো। আমাদের কাছে দুইটা কাহিনী, একটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো রকম বেগ ছাড়াই নিচে পড়ে যায়। আর একটা কাহিনী কি হইতে পারে এখনকার মতো, যে নির্দিষ্ট উচ্চতায় আছে, তাকে আমি ঊর্ধ্ব দিকে নিক্ষেপ করতেছি। ভাই এখানে তো কাউকে নিক্ষেপ করা হচ্ছে না। আচ্ছা এখানে কাউকে নিক্ষেপ করা লাগবে না, গতি জড়তার কারণে যেহেতু বস্তুটা অ্যারোপ্লেনের সাথে লেগেছিল, বস্তুটাকে যখন তুমি অ্যারোপ্লেন থেকে ফেলে দিবা, গতি জড়তার কারণে এই বস্তুটারও উপরের দিকে একটা বেগ আছে না? তাহলে নর্মালি নিক্ষেপ করার মতো যে ঘটনা, নিক্ষেপ করা মানে কি একটা বেগ প্রদান করা, সেই বেগ তো বস্তুর মধ্যে অলরেডি আছে। তাহলে কি হইতেছে, এখানে নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তু নিচে পড়তেছে, বাট মুক্তভাবে না, তার একটা ঊর্ধ্বমুখী বেগ আছে। তাহলে এরকম কেসে আমরা দূরত্বের কোন ফর্মুলা ইউজ করি? এই ফর্মুলাটা ইউজ করি, h ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ইউজ করি। তাহলে এইচ এর মানটা এখানে বসায় দাও, দেখো মোট উচ্চতা কত আসে, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার প্লাস ইউটি। দেখো ইউটি মাইনাস ইউটি কাটাকাটি যায়, তাহলে আসে কত? হাফ জি টি স্কোয়ার। দেখো টি ছাড়া কোনো কিছু লাগতেছে, তাহলে এই কারণে তোমাকে আদিবেগের মান বা অ্যারোপ্লেনের মান বলে দেয়নি। আচ্ছা তাহলে 4.9 ইন্টু টি স্কোয়ার, টি এর মান কত? 5, 5 স্কোয়ার মানে 25, 4.9 ইন্টু 25, এটা আসবে হচ্ছে 122.5, 122.5 মিটার। ঠিক আছে ভাইয়ারা? ওকে, হোপফুলি ম্যাথটা বুঝতে পেরেছ। চলো তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই, দেখি নেক্সট ম্যাথে কি আছে। আচ্ছা কি বলতেছে দেখো, বলতেছে টি সেকেন্ডে একটি প্রক্ষেপক তার বিচরণ পথের পি বিন্দুতে পৌঁছে আরও টি প্রাইম সেকেন্ড সময় শেষে ওই প্রক্ষেপকটি পি বিন্দু থেকে প্রক্ষেপণ বিন্দুর সমতলে ফিরে আসে। দেখাও যে ওই তল থেকে পি বিন্দুর উচ্চতা হাফ জি টি টি প্রাইম। আচ্ছা বেশ কথাবার্তা লেখা, তো আমরা একটু ছবি এঁকে এটা বোঝার চেষ্টা করি। তো দেখো ভাইয়া, আমাদের কাছে এরকম একটা প্রক্ষেপকের গতিপথ আছে। প্রক্ষেপকের গতিপথের উপরে ধরো এই তো বস্তুরা যাচ্ছে, তাই তো? তাহলে বস্তুরা যেতে যেতে ধরো এইখানে আসছে এবং এটা হচ্ছে পি। তাহলে বলতেছে প্রশ্নে যে এই পিতে পৌঁছাইতে বস্তুটার টোটাল টি টাইম লাগছে। পিতে পৌঁছাইতে বস্তুটার যাত্রাপথের শুরু থেকে টিতে পৌঁছাইতে বস্তুটার টি টাইম লাগছে। আচ্ছা ভালো, তো বস্তুটা তোর এখানে থেমে থাকবে না, তাই না? সে তার গতিপথে যাবে, সে তার যাত্রাপথে থাকবে। গতিপথে যেতে যেতে সে হচ্ছে একসময় আবার ভূমিতে ফেরত আসবে। তো প্রশ্নে বলতেছে প্রক্ষেপণ বিন্দুর সমতলে ফিরে আসতে তার t2 সময় লাগছে, টি প্রাইম সময় লাগছে। মানে এই যে এখানে যে সে পৌঁছাইলো, এরপরে তার প্রক্ষেপণ বিন্দু সমতলে ফিরে আসতে টি প্রাইম সময় লাগছে। তাহলে ভাই দেখো তো বিচরণকাল কত? বিচরণকাল মানে কি কতক্ষণ ধরে সে বাতাসে ভাসতেছিল। তাহলে পিতে আসতে লাগছে টি, পি থেকে নামতে লাগছে টি প্রাইম, তাহলে কতক্ষণ ধরে সে বাতাসে ভাসতেছিল? টি প্লাস টি প্রাইম। তাহলে বুঝতেই পারতেছে আমাদের এখানে বিচরণকাল টি কষ্ট কত হবে? টি প্লাস টি প্রাইম। আচ্ছা ভাইয়া, বিচরণকালের ফর্মুলা যেন কি? বিচরণকালের ফর্মুলা হচ্ছে ইউ সাইন আলফা, সরি 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। প্রক্ষেপণের আমাদের হচ্ছে এই প্রাসের ক্ষেত্রে, প্রক্ষেপকের ক্ষেত্রে বিচরণকালের ফর্মুলা কি? 2u সাইন আলফা বাই জি। তাহলে 2u সাইন আলফা বাই জি ইকুয়ালস টু টি প্লাস টি প্রাইম। তাহলে এখান থেকে আমরা ইউ সাইন আলফার ভ্যালু বের করলাম কত? জি কে পাশে নিয়ে যাও, 2 কে পাশে পাঠিয়ে দাও, তাহলে জি হাফ জি ইন্টু টি প্লাস টি প্রাইম, এটা হচ্ছে ইউ সাইন আলফার ভ্যালু আমরা বের করলাম। ঠিক আছে? আচ্ছা এবার আসো উচ্চতায়। তো ভাইয়া উচ্চতার ফর্মুলা কি? দেখো ভাইয়া, প্রক্ষেপকের ক্ষেত্রে উচ্চতার ফর্মুলা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর উচ্চতার ফর্মুলার মতোই। কি হবে? এইচ ইকুয়ালস টু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তফাৎ একটাই, ইউ এর জায়গায় হবে ইউ সাইন আলফা। তাহলে টি সময় পরে এই উচ্চতায় পৌঁছাইতেছে, তাহলে টি সময় পর যেহেতু এই উচ্চতায় পৌঁছাইতেছে, ফর্মুলা কি হবে? এইচ ইকুয়ালস টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা তো ভাইয়া দেখো, তুমি মাত্র বের করেছো ইউ সাইন আলফার ভ্যালু কত? হাফ জি টি প্লাস টি প্রাইম। তাহলে এই মানটা বসিয়ে দাও, হাফ জি টি প্লাস
টি প্রাইম, এটা হচ্ছে ইউ সাইন আলফার ভ্যালু ইন্টু কত টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো তো কত আসে, হাফ জি যদি ব্র্যাকেট ভেঙে ফেলি টি ইন্টু টি টি স্কোয়ার প্লাস হাফ জি টি ইন্টু টি প্রাইম, তাহলে টি টি প্রাইম মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো হাফ জি টি স্কোয়ার কাটাকাটি যায়, থাকে কত হাফ জি টি ইন্টু টি প্রাইম। তাহলে প্রমাণ হয়ে গেল এইচ ইকলস টু কত হাফ জি টি ইন্টু টি প্রাইম। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে দেখো তো সবাই বুঝতে পারছো কি না, আশা করি জিনিসটা ধরতে পারতেছো। ওকে, তাহলে চলো আমরা সামনের অঙ্কে যাই, দেখি পরের অঙ্কে আমাদের কাছে কি আছে। নেক্সট ম্যাথে বলতেছে দেখাও যে দ্বিমাত্রিক ব্যবস্থায় কি দেখাইতে হবে, দেখো দেখাও যে দ্বিমাত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট বেগে দ্বিমাত্রিক ব্যবস্থা মানে হচ্ছে আমাদের কাছে আর কি প্রাস আছে, প্রাসই হচ্ছে দ্বিমাত্রিক গতি, আর উল্লম্ব গতি বা সমতল বস্তুকণার গতি সেগুলো কিন্তু ছিল একমাত্রিক গতি, তাই না? শুধু ওয়াই বা শুধু এক্স, এখানে কিন্তু এক্স আর ওয়াই দুইটাই থাকে। সো দ্বিমাত্রিক ব্যবস্থা বললেই বুঝতে হবে গতিটা কি, প্রাসের গতি। তো দ্বিমাত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট বেগে পি বিন্দু হতে নিক্ষিপ্ত কোনো কণার কিউ বিন্দুতে উত্থানের দুটি সময়ের গুণফল 2pq/g। আচ্ছা, এটা আমাদেরকে দেখাইতে হবে। ওকে, সো প্রশ্নটা খুবই ভেগভাবে দেওয়া, বাট সহজেই বোঝা যাচ্ছে এখানে কাহিনীটা আসলে কি। খেয়াল করো ভাইয়া, নর্মালি আমরা প্রাস নিয়ে পড়াশোনা করি ভূমিতে, বাট প্রাস কিন্তু জাস্ট ভূমিতেই দেখা যায় এরকমটা কিন্তু না। ধরো তুমি এরকম কোনো একটা উচ্চতায় আসো, ঠিক আছে, কোনো একটা উচ্চতায় আসো, পি বিন্দু, সেটা আসলে ভূমির উপরেও হইতে পারে নাও হইতে পারে, সহজ কথায় তুমি পি বিন্দুতে আসো, এটা হচ্ছে ধরো আমাদের সেই পি বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এখন পি বিন্দু থেকে তুমি একটা প্রাস নিক্ষেপ করতেছো, তাহলে পি বিন্দু থেকে তুমি যেরকম একটা দ্বিমাত্রিক গতিসম্পন্ন বস্তুকে নিক্ষেপ করতেছো, তাহলে এটাও কিন্তু প্রাস হবে, পি বিন্দুটা ভূমির উপরে হোক বা না হোক, এটাও একটা প্রাস। এর গতিপথ পরাবৃত্তাকার হবে, প্যারাবোলিক হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর গতিপথটাও পরাবৃত্তাকার হবে, প্যারাবোলিক হবে, ভালো কথা। তাহলে ভাই ধরো, হ্যাঁ, তাহলে ভাই এই যে আমাদের কাছে একটা বস্তু এরকমভাবে যাচ্ছে, প্রশ্নে বলতেছে যে এই বস্তুটা কিউ বিন্দুতে পৌঁছাইছে, যাত্রাপথে কিউ বিন্দুতে পৌঁছাইছে, ঠিক আছে। দাঁড়াও তো, এখানে তো দ্বিমাত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট বেগে পি বিন্দুতে পৌঁছানো, এটা কি তাহলে, এটা তো এখানে একটু ঝামেলা করছে, এটা আসলে পি আর কিউ মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব না, ইট শুড বি হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী উচ্চতা। দ্বিমাত্রিক ব্যবস্থা বলছে না, দ্বিমাত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট বেগে পি বিন্দু হতে নিক্ষিপ্ত কোনো কণার, আচ্ছা আমরা চলো সামনে আগাইতে থাকি। আচ্ছা, তো আগে খেয়াল করো, ধরো এই যে কিউ বিন্দুতে পৌঁছাচ্ছে, সে পি এর সাপেক্ষে এইচ উচ্চতায় আছে, পি এর সাপেক্ষে কিউ বিন্দুরা কি পরিমাণ উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে ভাই দেখো আমাদের কিউ বিন্দুতে উত্থানের দুটি সময়ের গুণফল, ওকে 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 ঠিক আছে, এটা তাহলে দ্বিমাত্রিক অবস্থা হবেই না, এটা ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর কথা বলতেছে। দ্বিমাত্রিক অবস্থা এটা আসলে হবে না, এটা হবে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। তাই তো বলি এখানে ল্যাঙ্গুয়েজে সমস্যা আছে। দ্বিমাত্রিকের জন্য করা যাবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে কিউ বিন্দুকে শুধুমাত্র একবারই যাবে, মানে নির্দিষ্ট উচ্চতা দুইবার থাকবে, বাট কিউ বিন্দুতে উত্থান হবে শুধুমাত্র একবার, কিন্তু এখানে বলতেছে কিউ বিন্দুতে উত্থানের দুটি সময়ের গুণফল। আমরা এটাকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর জন্য সলভ করব। দেখাও যে ঊর্ধ্বে নিক্ষিপ্ত নির্দিষ্ট বেগে পি বিন্দু হতে কোনো কণার, ঊর্ধ্বে নিক্ষিপ্ত নির্দিষ্ট বেগে পি বিন্দু হতে, আচ্ছা নিক্ষিপ্ত কথাটা কেটে ফেলি তাহলে আমরা, হ্যাঁ ঊর্ধ্বে, দেখাও যে ঊর্ধ্বে নির্দিষ্ট বেগে পি বিন্দু হতে নিক্ষিপ্ত কোনো কণার কিউ বিন্দুতে উত্থানের দুটি সময়ের গুণফল 2pq/g। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে, দেখো তাহলে এই হচ্ছে আমাদের কাছে ধরো পি বিন্দু আছে, এটা কিন্তু ভূমি না, জাস্ট হচ্ছে একটা আমি সরল রেখা আঁকলাম, সো এটা কিন্তু ভূমি না, হ্যাঁ। তো এখানে পি বিন্দু আছে, পি বিন্দু থেকে আমরা উপরের দিকে একটা বস্তুকে ছুড়ে মারতেছি, তো এই বস্তুটা হচ্ছে কিউ বিন্দুতে পৌঁছাইলো, কিউ কিন্তু সর্বোচ্চ উচ্চতা না, হ্যাঁ। তাহলে সর্বোচ্চ উচ্চতা ধরো এই জায়গাতে, তাহলে দেখো বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে আবারও নিচে নামবে, তাই না, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে সে আবারও নিচে নামবে, নিচে নেমে সে আবারও ফেরত আসবে, পিতে ফেরত আসবে, ঠিক যেভাবে সে উপরে উঠতেছিল সেভাবে সে নিচে নামলো। আচ্ছা, তবে দেখো কিউ বিন্দু দিয়ে সে কিন্তু দুইবার যাবে, আমি যদিও পাশাপাশি আঁকছি,
উপরে উঠতেছে এক পথে, তার আরেকটু পাশ দিয়ে সে নিচে নামতেছে, বাট আসলে কিন্তু যখন বস্তুটা উপরে উঠবে সে একই পথে সে নিচে নামবে। পাশাপাশি আঁকা আমি যদি হচ্ছে একটার উপর একটা একা রাখি তোমরা বুঝতে পারবা না, এই জন্য একটু পাশাপাশি আঁকছি। তাহলে কিউ বিন্দুতে দেখো বস্তুটা উপরে ওঠার সময় একবার আছে, উপরে নিচে নামার সময় একবার আছে। তাহলে ধরে নিলাম যখন সে উপরে উঠতেছে তখন t1 সময় লাগতেছে কিউ বিন্দুতে পৌঁছাইতে, আর নিচে নামার সময় t2 সময় এসে কিউ বিন্দুতে পৌঁছাইতেছে। তাহলে এই দুটো সময়ের গুণফল দেখাইতে হবে 2pq pq pq ধরে নিলাম, p আর কিউ বিন্দুর মধ্যবর্তীকে ধরে নিলাম আমরা h। তাহলে দেখাইতে হবে এই দুটো সময়ের গুণফল 2h/g। তাহলে কি দেখাইতে হবে, t1 × t2 = 2h/g। ওকে, আচ্ছা। তাহলে ভাই দেখো ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই যে আমাদের উচ্চতা h, এই উচ্চতা h এর ফর্মুলা কি, ut - ½ g t²। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কত হবে, ½ g t² - ut + h = 0। আচ্ছা, তো ভাই খেয়াল করো এটা একটা দ্বিঘাত সমীকরণ, টি এর একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, তাহলে এখান থেকে টি এর দুইটা মান পাওয়া যাবে। টি এর দুইটা মান মানে সে এই h উচ্চতায় দুইবার থাকবে, এই যে বললাম একবার উঠার সময় একবার নিচে নামার সময়। তাহলে এই যে একবার উঠার সময় একবার নিচে নামার সময় দুইটা টাইম t1 আর t2, এগুলোই হবে কি এই দ্বিঘাত সমীকরণের মূল। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা লিখে ফেলি সমীকরণের মূলগুলো কত, t1 আর t2, মূলগুলো t1 আর t2। আচ্ছা, ভালো কথা। তাহলে ভাইয়া এই মূলগুলোর গুণফল কি হবে, দেখো তুমি পড়ছো মূলদ্বয়ের গুণফল, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের গুণফল আলফা বিটা = c/a, c/a, তাহলে h/½ g, তাই না? আচ্ছা, তাহলে হাফ, এই হাফ হরের হরে 2 সেটা লবে চলে যাবে, তাই তো? তাহলে কত হয়ে যাবে 2h/g। তার মানে h কত ছিল, p আর কিউ এর মধ্যবর্তী পার্থক্য, তাহলে 2pq/g। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে যে দুটো সময়ে সে কিউ বিন্দুতে উত্থিত হবে, যে দুটো সময় সে কিউ বিন্দুতে থাকবে তাদের গুণফল কত, 2pq/g। ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই, পরের অঙ্কে যাই। আচ্ছা, কি বলতেছে আমাদেরকে, একটি খাড়া দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর n দূরত্বে কোনো বিন্দু হতে 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, 45 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, তা দেয়ালের ঠিক উপর দিয়ে গেল। আচ্ছা, এবং দেয়ালের পাশে y দূরত্বে গিয়ে পড়লো, দেয়ালের উচ্চতা কত? আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো এই হচ্ছে আমাদের কাছে ভূমি, ভূমিতে হচ্ছে আমরা কি করতেছি, এখানে একটা দেয়াল আছে, তো আমরা হচ্ছে দেয়াল থেকে n পরিমাণ সামনে এখানে একটা বিন্দু, দেয়াল থেকে n পরিমাণ সামনে এখানে একটা বিন্দু। তাহলে এই বিন্দু থেকে আমি কি করতেছি, 45 ডিগ্রি কোণে একটা বস্তু নিক্ষেপ করতেছি, এবং বস্তুটা কোনো মতে দেয়াল অতিক্রম করে। একটা বস্তু নিক্ষেপ করলাম, প্রক্ষেপক, তাহলে এই প্রক্ষেপকটা কি করে, প্রক্ষেপকটা কোনো মতে, প্রক্ষেপিত এই বস্তুটা কোনো মতে দেয়াল অতিক্রম করে। তাহলে কোনো মতে দেয়াল অতিক্রম করে মানে কি, বা ঠিক উপর দিয়ে যায় মানে কি, মানে হচ্ছে দেয়ালের উচ্চতা, এই যে বিন্দুটা আছে, এই যে আমাদের বিন্দুটা আছে, এই বিন্দুর বা এই প্রক্ষেপকের, এই বিন্দুটা প্রক্ষেপকের উপরস্থ একটা বিন্দু, তাহলে এই বিন্দুর উচ্চতার সমান, দেয়ালের উচ্চতা প্রক্ষেপকের উপরস্থ এই বিন্দুর উচ্চতার সমান। আচ্ছা, তাহলে ভাই দেখো এটাকে যদি আমরা 0 0 ধরে নেই, এবং দেয়ালের উচ্চতা যদি হচ্ছে আমাদের y হয়, দেয়ালের উচ্চতা যদি আমাদের y হয়, তাহলে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক কত, দেখো মূল বিন্দু থেকে n ঘর ডানে গেছি, y ঘর উপর উঠে এই বিন্দুটা পাচ্ছি। তাহলে এই যে বিন্দুটা প্রক্ষেপকের উপরস্থ বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হবে n, y। ওকে, আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা এই যে বিন্দুটা আছে দেয়ালের উপরে থাকা এই বিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলছি। প্রশ্নে বলতেছে যে বস্তুটা এই দেয়াল অতিক্রম করার পর আরও y পরিমাণ সামনে গিয়ে তারপরে হচ্ছে মাটিতে পড়ে, এবং ওয়ালের পাশে আরও y দূরত্ব গিয়ে পড়লো, তাহলে সে আরও কতটুকু সামনে যাবে, y দূরত্ব যাবে। আচ্ছা, আমাদের প্রশ্নে একটা y দেওয়া আছে, তার মানে এটাকে আমরা y ধরতে পারবো না, আমরা একটা কাজ করি, চলো এটাকে আমরা h ধরি। এই যে আমাদের এখানে হাইটে দেওয়া, এটাকে আমরা h ধরি, ঠিক আছে, এটা হচ্ছে h, তাহলে স্থানাঙ্ক হবে n, h। ওকে, আচ্ছা, তাহলে ভাই দেখো আমরা একটু কালার চেঞ্জ করে লিখি, যদিও প্রশ্নে y দেওয়া আছে, বাট আমরা সাধারণত এই স্থানাঙ্ককে x, y দ্বারা প্রকাশ করি, প্রক্ষেপকের উপরস্থ কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা সাধারণত x, y দ্বারা প্রকাশ করি, এবং এই স্থানাঙ্ক সংক্রান্ত বা প্রক্ষেপক সংক্রান্ত আমাদের কাছে একটা সমীকরণ আছে যেটা এই x, y কে ইউজ করে লেখা হয়। সেটা কি, y = x tan alpha × 1 - x/r। আচ্ছা,
তাহলে এই ফর্মুলাটা কার জন্য? এই ফর্মুলাটা কিন্তু এই ফর্মুলার ওয়াই দ্বারা আমি কি বোঝাচ্ছি? এই ফর্মুলার ওয়াই দ্বারা কিন্তু আমি স্থানাঙ্ক ব্যবস্থার কোটির মান বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। কেউ কিন্তু আবার এই ওয়াই চিন্তা করো না, স্থানাঙ্ক ব্যবস্থার কোটির জন্য ফর্মুলাটা আমি লিখলাম, এটা আলাদা। আমি লাগলে এখানে তোমাদেরকে প্রাইম চিহ্ন দিয়ে দিই, ওয়াই প্রাইম। ওকে, আচ্ছা। তো ভাইয়া খেয়াল করো, আমরা হচ্ছে এই এইচ এর মানটা বা ওয়াই এর মানটা জানতে চাই। এক্স এর মান তুমি অলরেডি জানো এন, তুমি আলফার মান অলরেডি জানো 45 ডিগ্রি, প্রশ্নে বলা আছে। আর আর এর মানটা তুমি জানো না, আর এর মানটা জানা লাগবে। আর এর মানটা জানলেই তুমি ওয়াই প্রাইম বা এইচ এর ভ্যালু জেনে যাবে, কোটির মান জেনে যাবে। আচ্ছা, তো ভাই আর এর ভ্যালু কত? খেয়াল করে দেখো ভাই, এই যে ছবিটায়, ছবির দিকে তাকাইলেই বোঝা যায় আর মানে কি আনুভূমিক পাল্লা। তাহলে আনুভূমিক পাল্লা কত আসতেছে? এন প্লাস ওয়াই। তাহলে আর এর ভ্যালু আসতেছে এন প্লাস ওয়াই, ঠিক আছে? তাহলে এই যে আর এর ভ্যালু আমি জানি, আলফার মান আমি জানি 45 ডিগ্রি, তারপর এক্স এর ভ্যালু আমি জানি, এক্স এর ভ্যালু কত? এন। এই ভ্যালুগুলো সমীকরণে বসায় দাও, তুমি মান পেয়ে যাবা, এইচ এর মান পেয়ে যাবা। তাহলে ওয়াই প্রাইম হচ্ছে এইচ ইকুয়ালস টু এক্স এর মান কত? এন। ট্যান আলফা, ট্যান 45 ডিগ্রি, ভ্যালু আসবে 1 মাইনাস কত হবে? এক্স, এক্স এর মান কত? এন। তাহলে এন বাই আর এর মান কত? এন প্লাস ওয়াই। তাহলে কত আসতেছে? এন ইন্টু 1 মাইনাস এন প্লাস ওয়াই, তাহলে এন প্লাস ওয়াই মাইনাস এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়াই। এন এন কাটাকাটি যায়, থাকে কত? এন ওয়াই ডিভাইডেড বাই এন প্লাস ওয়াই, এন ওয়াই ডিভাইডেড বাই এন প্লাস ওয়াই। তাহলে উচ্চতা কত আসবে? ওই বিন্দুর উচ্চতা আসবে, বা দেয়ালের এই যে বস্তুটা আছে বা খাড়া দেয়ালের যে উচ্চতা, সেই উচ্চতাটা কত হবে? উচ্চতাটা হবে এন ওয়াই ডিভাইডেড বাই এন প্লাস ওয়াই। ফর্মুলার সাহায্যে বের করে ফেলছি। ওকে, আচ্ছা। তো তুমি যখনই দেখবা তোমাকে স্থানাঙ্ক নিয়ে কাজ করা লাগতেছে বা তুমি কোনো স্থানাঙ্ক খুঁজে পাচ্ছ, তখনই বুঝতে হবে যে পাল্লা বের করা গেলে এই ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমাদের এখানে পাল্লা বের করা গেছে, এই জন্য এই ফর্মুলা ইউজ করলাম। তাহলে আমরা ওয়াই এর এক্সিলারেটের যে সমীকরণটা, সেখান থেকে ইউ এর যেটা আছে সেটাকে ইউজ করতাম। ইউ সংক্রান্ত এরকম আরেকটা সমীকরণ আছে, সেটা ইউজ করতাম যদি পাল্লা না দিয়ে ইউ দেওয়া থাকতো। ওকে, চলো দেখি আমাদের পরের অঙ্কে কি বলতেছে। দেখো, নেক্সট অঙ্কটাতে আমাদেরকে বলা হচ্ছে একই বেগে নিক্ষিপ্ত একটি প্রক্ষেপকের নির্দিষ্ট পাল্লা আর এর জন্য দুইটি বিচরণ পথ। আচ্ছা, এটার মানে কি ভাইয়া? দেখো ভাই, তুমি যদি আলফা কোণে নিক্ষেপ করে আনুভূমিক পাল্লা আর পাও, দেখা যাবে আলফা এর পূরক কোণে নিক্ষেপ করলেও আনুভূমিক পাল্লার মান আর আসবে। আলফা এর পূরক কোণে নিক্ষেপ করলেও আনুভূমিক পাল্লার মান কি পাওয়া যায়? আরই পাওয়া যায়। দুই ক্ষেত্রেই দেখা যাবে কি আনুভূমিক পাল্লা সেম থাকে। তাহলে একই আনুভূমিক পাল্লার জন্য দুইটা বিচরণ পথ আছে। একটা বিচরণ পথ আলফা থেকে পাওয়া যাবে, আর একটা বিচরণ পথ পাওয়া যাবে তুমি যদি অ্যাঙ্গেলটা নাও পূরক কোণ, আলফা এর পূরক কোণ, তার মানে 90 মাইনাস আলফা। ওকে, আচ্ছা। তো বলতেছে এই যে দুইটা বিচরণ পথ আলফা আর 90 মাইনাস আলফা, এদের জন্য সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ আর এইচ প্রাইম। প্রমাণ করতে হবে আর ইকুয়ালস টু 4 ইন্টু রুট ওভার এইচ ইন্টু এইচ প্রাইম। আচ্ছা, তো ভাই দেখো, তুমি যখন আলফা অ্যাঙ্গেল নিছো তখন সর্বাধিক উচ্চতা ধরে নিলাম আমরা এইচ। তাহলে সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। এবার খেয়াল করো ভাইয়া, তুমি যখন পূরক কোণ 90 মাইনাস আলফা নিছো, তখন ধরো সর্বাধিক উচ্চতা এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইমের উচ্চতা কি হবে? সেম আসলে ফর্মুলাটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফার জায়গায় এখন অ্যাঙ্গেলটা কত? পূরক কোণ 90 মাইনাস আলফা। তাহলে এখানে বসিয়ে দাও 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2g। তাহলে ভাই সাইন 90 মাইনাস থিটা কত হয়? কস থিটা। তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, ওকে। তাহলে তুমি এইচ আর এইচ প্রাইমের ভ্যালু বের করে ফেলছো। এবার আমরা এই জিনিসটা প্রমাণ করব, তবে এবার আমরা ডান পাশ থেকে বাম পাশে যাব, কারণ সেভাবে প্রমাণ করা সহজ, সমস্যা নেই, মার্ক কাটবে না। তাহলে 4 রুট ওভার এইচ ইন্টু এইচ প্রাইম। তাহলে 4 রুট ওভার এইচ কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হচ্ছে 2g ইন্টু ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। আচ্ছা, তাহলে দেখো কত হয়? 4 ইন্টু, দেখো রুট 2g ইন্টু 2g 4g স্কোয়ার, 4g স্কোয়ার রুট করলে কত থাকবে? 2g। আচ্ছা, উপরে কি আছে? ইউ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার, ইউ টু দ্য পাওয়ার 4, ইউ টু দ্য পাওয়ার 4 রুট করলে কত আসবে? ইউ স্কোয়ার। সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার, রুট করলে কত আসবে? সাইন আর কস। তাহলে ভাই দেখো 4 আর 2 কাটাকাটি করে থাকে এখানে 2, তাহলে কত আসতেছে? 2 সাইন আলফা কস আলফা, তার মানে সাইন 2 আলফা। তাহলে ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা ডিভাইডেড বাই নিচে কত আছে? জি। এটা দেখো তো, এটা আনুভূমিক পাল্লার ফর্মুলা না? আনুভূমিক পাল্লার ফর্মুলা কত? ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি।
ওকে, আচ্ছা, তাহলে এই চলে আসলো আমাদের কাছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেললাম। খুবই সহজ কিন্তু। তাহলে খেয়াল রাখবা, যখনই বলবে বিচরণ পথ সেম, সরি আনুভূমিক পাল্লা সেম, বাট সেটার জন্য দুইটা বিচরণ পথ, বুঝতে হবে কি কি হইতেছে, জাস্ট একটার জন্য অ্যাঙ্গেল আলফা আর একটার জন্য অ্যাঙ্গেল কি 90 মাইনাস আলফা। ঠিক আছে, অবশ্যই দুই ক্ষেত্রে বেগ আমাদের ঠিক থাকবে, প্রশ্নই বলে দেওয়া আছে দুই ক্ষেত্রে বেগ ঠিক থাকবে। ওকে, তাহলে চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা, ক্লাসের একদমই লাস্ট অঙ্ক বলতেছে প্রমাণ করো যে উল্লম্ব তলে প্রক্ষিপ্ত বস্তু কণার গতিপথ একটি পরাবৃত্ত। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে, সহজ কথায় আমরা যে যে সমীকরণগুলো পাই আমাদের কি বলে এটাকে প্রাস সংক্রান্ত, এই বেসিক যে সমীকরণটা আছে সেটা আমাদেরকে দেখাইতে হবে, প্রমাণ করতে হবে। সহজ কথায় প্রাসের সঞ্চারপথের সমীকরণ পরাবৃত্ত, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা প্রাসের সঞ্চারপথের সমীকরণটা বের করে ফেলি, বের করলেই ফেলেই কাজ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের কাছে প্রাস। তাহলে দেখো ভাই, এটাকে ধরে নিলাম মূল বিন্দু যেখান থেকে প্রাসটাকে নিক্ষেপ করা হচ্ছে, এবং সেখান থেকে আমি এক্স দূরত্ব সামনে গেলাম, এবং সেখান থেকে আমি ওয়াই দূরত্ব উপরে গেলাম, গিয়ে প্রাসের উপরের একটা বিন্দু পেলাম। তাহলে ভাই বুঝতেই পারতেছো আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া, প্রাসের ক্ষেত্রে বেগটা কিভাবে কাজ করে। দেখো, এই হচ্ছে ধরো আমাদের এই বিন্দুতে আদি বেগ ইউ। তাহলে প্রাসের ক্ষেত্রে যেহেতু এটা দ্বিমাত্রিকভাবে আমি বেগটা দিচ্ছি, তাহলে এই বেগটা আসলে ওয়াই অক্ষ বরাবরও কাজ করবে না, এক্স অক্ষ বরাবরও কাজ করবে না। সহজ কথায় এটা আনুভূমিক বরাবরও কাজ করবে না, উল্লম্ব তলেও উল্লম্ব বরাবরও কাজ করবে না। কিভাবে কাজ করবে তাহলে? দেখো, এর উপাংশগুলোকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এর দুইটা উপাংশ, একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এর একটা উপাংশ হচ্ছে ইউ কজ আলফা, যেটা এক্স অক্ষ বরাবর কাজ করবে, আর একটা উপাংশ হচ্ছে ইউ সাইন আলফা, যেটা ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভাই দেখো, এর এই জিনিসটাকে তো আমি ঊর্ধ্বে নিক্ষেপ করতেছি, তাহলে সে বাতাসে ভাসতেছে। তাহলে বাতাসে ভাসার সময় তার উপর কিন্তু আনুভূমিক কোনো রকম মাটির টাচ নাই। তাহলে যদি সে মাটি টাচ করতেছে না, বাতাসে ভাসতেছে, তার মানে আনুভূমিক দিকে তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। তার মানে আনুভূমিক বেগের কোনো ত্বরণ হবে না, মন্দনও হবে না। তাহলে এটা কি একটা সমবেগ। আচ্ছা, তাহলে ভাই ধরো আমরা যে এই যে এখান থেকে বস্তুটাকে নিক্ষেপ করার পরে এক্স দূরত্ব সামনে গিয়ে ওয়াই দূরত্ব উপরে উঠে বস্তুটার অবস্থান এখানে পাচ্ছি। ধরো বস্তুটা এখানে পৌঁছাচ্ছে টি সময় পর, বস্তুটা এখানে পৌঁছাচ্ছে টি সময় পর। তাহলে কি করলাম, বস্তুটা এখান থেকে নিক্ষেপ করার পর ইউ কজ আলফা আনুভূমিক বেগ, আর হচ্ছে আমাদের ইউ সাইন আলফা বস্তুটার উল্লম্ব আদিবেগ, এই আদিবেগগুলোকে নিয়ে টি সময় অতিক্রান্ত হওয়ার পর সে এক্স কমা ওয়াই বিন্দুতে পৌঁছিয়েছে। আচ্ছা, তাহলে ভাইয়া আনুভূমিক দূরত্ব এক্স কত হবে? খেয়াল করে দেখো ভাইয়া, আনুভূমিক দূরত্ব এক্স হচ্ছে আনুভূমিক বেগ ইন্টু সময়। এখন আনুভূমিক দূরত্ব এক্স কত হবে তাহলে? দেখো, এইদিকে তো সমবেগ, তাহলে সমবেগে থাকলে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি, ভি টি। তাহলে ইউ কজ আলফা ইন্টু টি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু কত বের করতে পারি, এক্স বাই ইউ কজ আলফা। ওকে, ভালো কথা। এইবার আসো ওয়াই এর ভ্যালু। তো ভাই ওয়াই আসলে কি, এখানে উচ্চতা, ওয়াই হচ্ছে উচ্চতা। দেখো, আমরা চিন্তা করতে পারি যে ইউ সাইন আলফা হচ্ছে এই বেগে বস্তুটাকে আমরা ঊর্ধ্ব দিকে নিক্ষেপ করছি, তাই না? ইউ সাইন আলফা এই বেগে বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি। তাহলে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতার ফর্মুলা কি আসে, এইচ ইকলস টু ইউ টি। ইউ এর বদলে কি আছে এখানে, ইউ সাইন আলফা। তাহলে এইচ ইকলস টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যে তুমি এক্স এর সাহায্য নিয়ে টি এর একটা ভ্যালু বের করছো না, এক্স বাই ইউ কজ আলফা, টি এর এই ভ্যালুটা এবার এখানে বসিয়ে দাও। তাহলে ওয়াই কষ্ট কত হবে, ইউ সাইন আলফা ইন্টু এক্স বাই ইউ কজ আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে কত আসতেছে, ওয়াই ইকুয়ালস টু, দেখো ইউ ইউ কাটাকাটি, সাইন আলফা বাই কজ আলফা আসবে ট্যান আলফা। তাহলে এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু, নিচে নেমে যাবে হরে, টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। দেখো তো সমীকরণটা দেখতে কার মতো, সমীকরণটা দেখতে এরকম না, ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ওয়াই এর আছে এক ঘাত আর এক্স এর দ্বিঘাতও আছে, এক ঘাতও আছে, তাই না? তাহলে ভাইয়া এই যে সমীকরণটা দেখতে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো, এটা কার সমীকরণ? এটা পরাবৃত্তের সমীকরণ। এটা কার সমীকরণ? এটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে এই তো
প্রমাণ হয়ে গেল। সমীকরণ দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা পরাবৃত্তের আদর্শ সমীকরণ, আদর্শ না পরাবৃত্তের সমীকরণ y = x² + bx + এর অনুরূপ। তার মানে গতিপথটা কীরকম? গতিপথটা হচ্ছে পরাবৃত্তাকার। ঠিক আছে? ওকে, তাহলে ছবি এঁকে এতটুকু প্রমাণ করে দিলেই কিন্তু কাজ শেষ। ওকে ভাইরা, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। হোপফুলি রিটেন প্রবলেমগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার ছিল, অধ্যায় 9। অন্যান্য চ্যাপ্টারগুলোর রিটেন প্রবলেম তোমরা খুব সম্ভবত হয়ে দেখে ফেলেছো। তো ভাইয়ারা ভালো থাকো, সুস্থ থাকো, হোপফুলি সবার মনোকামনা দ্রুতই পূর্ণ হবে। আসসালামু আলাইকুম।